রাজধানীর মূল সড়কে বাসের সঙ্গে পাল্লা দিয়ে দেদারসে চলছে হিউম্যান হলার। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট। বাসের সাথে মনে পারাপারি করতে আর কি, যাত্রী না নিতে হবে তাকে। ছোট যানবাহন এর কারণে আপনার দেখা গেছে খুব রাফ অ্যান্ড টাফ চালায়। যাত্রী স্বার্থের অজুহাত কর্তৃপক্ষের, স্থায়ী সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। স্বল্প আয়ের মানুষের যাতায়াতের সুবিধার্থে মেইন রোডে আসার জন্য কম সংখ্যক অনুমতিটা দেওয়া হচ্ছে। ছোট প্রতিযোগী থাকলে কেউ কিন্তু বড় বাসে উঠবে না। বেটার সার্ভিসের বন্দোবস্ত করতে হবে, তাইলে ওগুলো আস্তে আস্তে চলে যাবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মোশতাক জিয়ার চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কারামুক্তি দিবসে শেখ হাসিনা বললেন, বিএনপি লুটেরা দল, তাদের উপর জনগণের আস্থা নেই। ঘূর্ণিঝড় মোড়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ ৭০ জেলের সন্ধান মেলেনি এখনো। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। সহায়তার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ালে কমবে সঞ্চয় প্রবণতা, মত সাবেক গভর্নরদের। বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক উৎসে অর্থ চলে যাওয়ার আশঙ্কা। চলতি মৌসুমে রাজশাহীর কোনো আম নেননি রফতানিকারকরা। গাছেই পেকে নষ্ট হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম। লোকসানের শঙ্কায় দিশেহারা বাগান মালিকরা। এবং সৌদি আরবের দাম্মামে পুলিশ ও শিয়া বিদ্রোহীদের গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত, আহত 1। নিহতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাতম। রাজধানীর ছোট ছোট সড়ক তো বটেই, মূল সড়কেও দেদারসে চলছে হিউম্যান হলার। শুরুতে এসব যানবাহনের রুট পারমিট নিয়ন্ত্রণে থাকলেও এখন তা ঠেকেছে 140টিতে। রুট পারমিট দানকারী সংস্থা মেট্রো আরটিসি বলছে, যাত্রী স্বার্থ বিবেচনা করেই অনুমোদন দেওয়া হয়েছে এসব রুট। আর বিশেষজ্ঞরা বলছেন, বিশৃঙ্খলা এড়াতে মূল সড়ক থেকে হিউম্যান হলার তুলে দেওয়ার বিকল্প নেই। তাফসির বাবুর রিপোর্ট। মহাখালী রেল ক্রসিং। রাজধানীর গুরুত্বপূর্ণ এই প্রধান সড়কটিতে অন্যান্য যানবাহনের পাশাপাশি লেগুনার এরকম জটলা দেখা যায় সবসময়। যেখানে গাড়ি চলারই পর্যাপ্ত জায়গা নেই, সেখানে রীতিমতো রাস্তা আটকে গড়ে তোলা হয়েছে লেগুনা স্ট্যান্ড। শুধু কি তাই, যেসব রুটে বাস চলে সেগুলোতেও বাসের সঙ্গে পাল্লা দিয়ে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে ছোট ছোট এসব যানবাহন। বাসের সাথে মনে পারাপারি করতে আর কি, যাত্রী না নিতে হবে তাকে। গাড়ির ভাড়া বেশি, যার কারণে ওইটা যাত্রীরা না যেয়ে আমাকে লেগুনে চলে আসে। ছোট যানবাহন এর কারণে আপনার দেখা গেছে খুব রাফ অ্যান্ড টাফ চালায় আর কি। সরেজমিনে দেখা যায় শুধু রাজধানীর ফার্মগেটকে ঘিরেই 3টি পয়েন্ট থেকে 8টি রুটে চলাচল করছে অসংখ্য লেগুনা, যার মধ্যে 5টি রুটেই বাসের সঙ্গে সমানতালে চলছে ছোট ছোট এসব যানবাহন। এছাড়া মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, বাড্ডা, নতুন বাজার, গুলিস্তান, মতিঝিল সহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গা থেকেই 140টি রুটে চলাচল করছে কয়েক হাজার লেগুনা। গণপরিবহন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলেও কেন বাস রুটে দেয়া হয়েছে লেগুনার অনুমোদন, এমন প্রশ্নে রুট পারমিট দানকারী সংস্থা মেট্রো আরটিসি বলছে, অতীতে যাত্রী চাহিদার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মানে যেখানে বাস চলতেছে সেখানে লেগুনার কোনো পারমিশন বর্তমানে দেওয়া হচ্ছে না। স্বল্প আয়ের মানুষের যাতায়াতের সুবিধার্থে মেইন রুটে আসার জন্য কম সংখ্যক অনুমতিটা দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের মূল সমস্যায় হাত না দিয়ে এরকম তাৎক্ষণিক সমাধান পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। যেই করিডোরে বাস চলবে সেই করিডোরে কিন্তু অন্য কোনো প্রতিযোগী থাকার কথা না। ছোট প্রতিযোগী থাকলে কেউ কিন্তু বড় বাসে উঠবে না। বিকল্প ব্যবস্থা করে ধাপে ধাপে লেগুনার অনুমোদন বন্ধের পরামর্শ তাদের, আর এসব পরামর্শ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো আরটিসি। 3 বছরের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়, তাহলে 3 বছর পর এটাকে যদি আমরা রিনিউ না করি, যেটা পরামর্শ ছিল, তাহলে আস্তে আস্তে কিন্তু এই ছোট ছোট গাড়িগুলি মেইন বাস করিডোরে থাকার কথা ছিল না। আপনাকে প্রাইস আউট করতে হবে। প্রাইস আউট কি? বেটার সার্ভিসের বন্দোবস্ত করতে হবে, তাইলে ওগুলো আস্তে আস্তে চলে যাবে। পর্যায়ক্রমে এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেগুলো যাতে আমরা আর না দেওয়া হয় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি।
বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন ব্যবস্থাকে কার্যকর আর গতিশীল রাখতে পর্যায়ক্রমে সবগুলো মূল সড়ক থেকে তুলে দিতে হবে হিউম্যান হলার বা লেগুনা, নইলে যানজট, বিশৃঙ্খলা আর দুর্ঘটনার ঝুঁকি নিত্যদিনের সঙ্গী হয়েই থাকবে নগরবাসীর। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রমজানের রাজধানীর যানজট পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। যানজট পরিস্থিতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফার্মগেটে এবং আপনি জানেন যে এটি কিন্তু একটি অন্যতম ব্যস্ততম একটি জাংশন পয়েন্ট, অর্থাৎ রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আবার সাইদাবাদ থেকে মিরপুর পর্যন্ত যে প্রধান সড়কগুলো দিয়ে যে গাড়ি চলাচল করে সেই গাড়ি চলাচলগুলো অন্যতম একটু কেন্দ্র, অর্থাৎ ফার্মগেট। এই ফার্মগেটে কিন্তু হচ্ছে খুবই ব্যস্ততম একটি জায়গা এবং আজকে জানেন যে রমজান মাসের বেশ কয়েকদিন হলো রমজান মাসের এই যে রমজান শুরু হয়েছে এবং আজকে কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবস অর্থাৎ রোববার এবং রমজান মাসে যে নতুন অফিস সময়সীমা নির্ধারণ করা হয়েছে সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই অফিস সময়সীমা শেষ হবে এবং এ কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাসড়কে অর্থাৎ রাজধানীর মধ্যে যে সড়কগুলো আছে ভিআইপি সড়ক, সেই সড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বেশি। তবে এই যে যানবাহনের চাপ বেশি, এই চাপটাকে কি আমরা যানজট বা দীর্ঘ সময়ের জন্য যে যানজটে গাড়ি দাঁড়িয়ে থাকে সেরকমের অবস্থা কিনা সেটা আমরা কিন্তু বলতে পারছি না, কারণ গাড়ির চাপ যদিও বেশি রয়েছে কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সিগন্যালেই কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পরে সেই গাড়িগুলো কিন্তু সেরে যাচ্ছে। তো সেই অর্থে আসলে যানজটে দীর্ঘক্ষণ ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু যাত্রীদেরকে করতে হচ্ছে না বা কোনো যানবাহনকেও করতে হচ্ছে না। আরেকটি কথা বলতে যাই, প্রত্যেকটি জাংশন পয়েন্ট বা প্রত্যেকটি মোড় অর্থাৎ ফার্মগেটের আশেপাশে যতগুলো প্রধান যে বাস স্টপেজ আছে সেই বাস স্টপেজগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের অর্থাৎ প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু মোটামুটি খুব নিরন্তরভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে উল্টো দিক থেকে কোনো যানবাহন যেন না প্রবেশ করে সড়কে, যে কারণে কিন্তু যানবাহনের যে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয় বলে যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যানজট। সেই ধরনের তাছাড়াও আশেপাশে অন্য ছোট ভেহিকেল যে সমস্ত আছে, অল্প ধীরগতির যে যানবাহন আছে সেই যানবাহনও যেন মহাসড়কে বা প্রধান সড়কে উঠতে না পারে, সে কারণেও কিন্তু ট্রাফিক পুলিশরা নিরন্তর কাজ করে যাচ্ছেন। তো ফার্মগেট এলাকা থেকে এই রমজান মাসের আজকের যে প্রথম কর্মদিবস অর্থাৎ রোববারের প্রথম কর্মদিবসে যে যানজটের খবর ছিল আমার কাছে এ পর্যন্তই। চলে যাচ্ছি স্টুডিওতে। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যানজটের খবর জানাচ্ছিলেন শফিক মোহাম্মদ। দুপুরের সময় আরো থাকছে। এবার অপহরণের 6 মাস পর বাড়ি ফিরলেন লক্ষ্মীপুরের আরেক যুবক রাকিবুল। জানালেন চোখে কাপড় দিয়ে আটকে রাখা হয়েছিল একটি ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কারামুক্তি দিবস উপলক্ষে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি লুটেরা দল, তাই তাদের উপর জনগণের আস্থা নেই। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 2007 সাল, দেশে তখন চলছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল। সে বছরই রাজনীতি থেকে বাইরে রাখতে ষড়যন্ত্র করে দায়ের করা মামলায় 16 জুলাই গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। দীর্ঘ 11 মাস কারাবাসের পর 2008 সালের 11 জুন সংসদ ভবনের পরিত্যক্ত ভবনে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দিনটি উপলক্ষে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে রোববার বেলা 10টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান নেতাকর্মীরা। এ সময় দলের শীর্ষ নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকার প্রধানকে। আরো শুভেচ্ছা জানান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সরকার বলে তত্ত্বাবধায়ক সরকারের আমলের আন্দোলন, কারাজীবন ও রাজনীতির মাঠের স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। বলেন, কোনো পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। আমি যখন ওয়ারেন্ট চাইলাম আমাকে ওয়ারেন্ট দেখাতে পারে না, আমি যখন সার্চ ওয়ারেন্ট আছে কিনা দেখাতে চাইলাম তারা আমাকে দেখাতে পারলো না, আমাকে বললো যে কোর্টে যেতে হবে। আমি চলে গেলাম, আমাকে কারাগারে একটা বাড়িতে একটা
পরিত্যক্ত ঘোষণা করা, সেখানে আমাকে রাখা হয়েছিল 11টা মাস। দেশের অভ্যন্তরে যারা ওই হানাদার বাহিনীর দোসর, ওই রাজাকার আলবদর থেকে শুরু করে আরো আমাদের কিছু মুনাফেক নিশ্চয়ই নিজেদের মধ্যেও ছিল, এই খন্দকার মোস্তাক থেকে শুরু করে জিয়া পর্যন্ত, এদের একটা চক্রান্তের মধ্য দিয়েই জাতির পিতাকে হত্যা করা হয়। বিএনপিকে একটি লুটেরা দল হিসেবে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের ওপর আর আস্থা নেই মানুষের। আগামী নির্বাচনেও উন্নয়নের যথাযথ মূল্যায়ন হবে বলেও আশাবাদ তার। যতই বিএনপি বলুক তারা 2 বার ক্ষমতায় ছিল, 3 বার ক্ষমতায় ছিল, মানুষকে কি দিয়েছে? মানুষকে দেয়নি, কিন্তু তাদের হয়েছে। তাদের উপর জনগণের বিশ্বাস নেই, আস্থা নেই, কারণ এরা লুটেরা পার্টি। আগামীতেও নির্বাচন, আমি বিশ্বাস করি জনগণ আজকে যে উন্নয়নের সুফল পাচ্ছে, নিশ্চয়ই সেই সুফলের ধারাবাহিকতা বজায় রেখে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয় করবে। সব বাধা অতিক্রম করে দেশের স্বার্থ সমুন্নত রেখেই জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কাতারে চলমান বৈশ্বিক অস্থিরতার বিষয়ে বাংলাদেশ দৃষ্টি রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেনে দ্বিপাক্ষিক সফর উপলক্ষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ সফরে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ইস্যুতে গতিশীলতা আসবে। এই সফরের ফলে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এজেন্ডা 2030 অর্জনে পারস্পরিক সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগে অধিকতর গতিশীলতা আনয়ন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, গ্লোবাল ডিল ইনিশিয়েটিভ এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ নিরোধ সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে দুদেশের সহযোগিতার ক্ষেত্র আরও গভীর ও প্রসারিত হওয়া ছাড়াও ইউরোপ এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে প্রতীয়মান হয়। সৌদি আরবের দাম্মামের সহিংসতাপূর্ণ কাতিফ এলাকায় পুলিশ ও শিয়া বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। গেল বুধবার এই ঘটনা ঘটলেও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রোববার বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শাহপরান এবং শামীম। আহত বাংলাদেশির বাড়িও একই এলাকায় বলে জানানো হয়। এক প্রবাসী বাংলাদেশি জানান, পুলিশের সঙ্গে শিয়া বিদ্রোহীদের প্রায়ই সংঘর্ষের কারণে বিভিন্ন দেশের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিল সৌদি প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকা দিয়ে কাজে যাওয়ার সময় দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে নিহত হন 2 বাংলাদেশি। কাতিফ এলাকায় বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে জানতে আমরা কথা বলেছিলাম সৌদি প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। আমি এখন যেখানে আছি আমার এখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরে, এটা হচ্ছে কাতিফ শহর সৌদি আরবের। আর সৌদি সরকারের বিরুদ্ধে শিয়ারা যারা আছেন ওই এরিয়াটাই মূলত শিয়াদের এরিয়া। ওই শিয়াদের সাথে সৌদি পুলিশদের গোলাগুলি হচ্ছে ওখানে গত 1 মাস যাবত। ওখানে ইভেন ওই জায়গায় খুব তমতমে অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। কিছুদিন পূর্বে এখানে গন্ডগোল হয়েছে, ফলাফলে কয়েকজন সৌদি পুলিশ এবং পুলিশে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এমনকি গাড়ি বোমা বিস্ফোরণে 3 জঙ্গি মারা গিয়েছে গত কিছুদিন আগে। এর মধ্যে এখানে যত প্রবাসী বাংলাদেশি ইভেন অন্যান্য দেশি যারা আছে সবাইকে বলা হয়েছিল ওই এলাকা ছেড়ে চলে আসছে। অনেকে চলে আসছে, আবার অনেকে বাধা অমান্য করে ওখানে আবার কাজকর্ম করে। ওই যে বাংলাদেশি দুজন মারা গেছে ওনারা পুলিশের বাধা অমান্য করে ওই দিক দিয়ে যাওয়ার পথেই যখন 2 পক্ষে যখন গোলাগুলি চলছে তখন ওনারা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে গুলি বিনিময়ে মারা গেছে। একদম সরাসরি কেউ ওনারা গুলি করে মারে নাই। আর পরিস্থিতি এখনো ঘোলাটে আছে। ওইখানে আর্মি নামানো হয়েছে গত কিছুদিন আগে, আমরা যতটুকু জানতে পারছি, এবং আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে আর কি। আর এই ঘটনাটা ঘটছে গত 6 জুন কিশোরগঞ্জ উপজেলার। একজন হলো শাহপুরান, একজন নাম হলো শাহপুরান, একজন শামীম। আর ওই এলাকারই আরেকজন মাহবুব নামে উনি আহত আছে। এদিকে সৌদি আরবে নিহত 2 বাংলাদেশি শামীম ও শাহপরানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাতম। স্বজনরা জানান, উপজেলার চণ্ডীবের এলাকার বাসিন্দা শামীম 4 মাস আগে সংসারে আর্থিক সচ্ছলতা আনার জন্য সৌদি আরবে পাড়ি জমান। এছাড়া একই এলাকার শাহপরান 17 বছর ধরে সৌদি আরবে থাকতেন। গত মাসেই শাহপরান বাংলাদেশ ঘুরে যান। গতকাল রাতে তাদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতদের লাশ দ্রুত ফিরিয়ে দেশে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
আমি তোমার লাগে বিদেশ যেতেছি, তোমার আমি পড়ামু, আমার বংশের মেয়েতে কেউ নাই, তোমার আমি পড়ামু মা, তুমি যত পারবা আমি অত টাকা দিব। কটিয়াদির একজন ডাক্তার ফোন করলো যে আপনাদের এরকম আত্মীয় ওইখানে লাশ হয়ে পড়ে আছে, ওদেরকে এলোপাথারি ভাবে গুলি করছে, আমরা এটার বিচার চাই। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ এম্বাসির কাছে তাদের পরিবার, তাদের লাশটার জন্য আমাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়, অন্তত আমরা যেন খবর দিতে পারি। সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কক্সবাজারের জেলে পরিবারগুলোর দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ঘূর্ণিঝড় মোড়ায় নিখোঁজদের মধ্যে ৩৩ জেলে বাড়ি ফিরলেও এখনও সন্ধান মেলেনি ৭০ জনের। তাদের ফিরে আসা নিয়ে শঙ্কায় স্বজন ও এলাকাবাসী। এই অবস্থায় ভুক্তভোগী পরিবারকে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পুটিবিলা এলাকার জান্নাত আরার দুই ছেলে শহীদুল্লাহ ও আমানুল্লাহ ঘূর্ণিঝড় মোড়া আঘাত হানার পর এখনো বাড়ি ফেরেনি। সন্তানের খোঁজ না মেলায় মায়ের দিন কাটছে উদ্বেগ আর শঙ্কায়। স্বজনরা জানান, ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। ঘূর্ণিঝড় মোড়ার পর নিখোঁজ হন দুজনই। শুধু তারা নন, নিখোঁজ রয়েছেন একই এলাকার আরো 52 জেলে। 12 দিন পরেও তাদের সন্ধান না পাওয়ায় পুরো এলাকায় বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। মাইজন বুঝলাম না পাই, এখন আর কিভাবে চললাম, কিভাবে খাই। আমার বাচ্চা একটা খুব কষ্ট, এখন আমি একটা বই গাছে বাপ্পু আসা খাই, এখন কি করে চললাম। ওদের পরিবারে কামার মতো ছিল ওরা ছাড়া কোনো আর কোনো কেউ কামার মতো লোক ওদের পরিবারে নেই। এদিকে ঘূর্ণিঝড় মোড়ার পর ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার হওয়া ৩৩ জেলে বাড়ি ফিরেছেন। তবে সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তারা। বাস আর কন্টেনার নিয়ে বাঁচতে থাকি, তখন 2 দিন বয়সে আমরা কোথায় গেছি আমরা নিজেও জানি না। আমরা 2 দিন বেশি পরে একটা নেভি এসে আমাদেরকে তুলে নিয়েছিল। স্থানীয় সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ জেলে পরিবারকে পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে। তাদের অভাব অনটনের মধ্যে দিন কাটাতে না হয়, তারা যাতে দুবেলা খেতে পারে তার জন্য পর্যাপ্ত ত্রাণ, আর্থিক সহযোগিতা এবং যাদের ঘর বাড়ি নাই তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়া সহ আমরা বিভিন্ন পুনর্বাসন কাজ শুরু করেছি। মহেশখালী উপজেলার আরো 16 জেলে সহ জেলার কুতুবদিয়া ও পেকুয়ার অনেক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তবে এ বিষয়ে সঠিক পরিসংখ্যান নেই প্রশাসনের কাছে। সময় সংবাদ, কক্সবাজার। অপহরণের 6 মাস পর বাড়ি ফিরলেন লক্ষ্মীপুরের আরেক যুবক রাকিবুল হাসান রকি। তাকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগে থানায় জিডি করেছিল পরিবার। রকির দাবি, গতরাত 3:30টার দিকে হাত পা বাঁধা অবস্থায় জেলা শহরের বাগবাড়ি এলাকায় তাকে ফেলে যায় অজ্ঞাতরা। পরে স্থানীয় এক রিকশা চালক তাকে দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেন। এতে স্বস্তি ফিরেছে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা স্বজনদের। তবে কারা তুলে নিয়ে গিয়েছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি রকি। পরিবারের দাবি, গত বছরের 6 ডিসেম্বর শহরের পুরাতন আদালত রোডের খেলার মাঠ থেকে রাকিবুল হাসানকে অপহরণ করা হয়। পরদিন এই ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা তোফায়েল আহমেদ। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে অপহৃত চিকিৎসক ইকবাল মাহমুদ 7 মাস পর গত 1 জুন লক্ষ্মীপুরের বাসায় ফেরেন। কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, কিছু বলে নাই, কে বা কাহারা কেন নিছে, কি জন্য নিছে, কিছুই বলে নাই। কোনো জিজ্ঞাসাবাদ করে নাই, কোনো টর্চারও করে নাই, মারধর করে নাই। হারাই যাওয়া ছেলে আমি পাইছি, আমি আল্লাহ তাআলার শুকর করি, আলহামদুলিল্লাহ আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই। তাকে জিজ্ঞাসাবাদ করতেছি, আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়েছি, কে বা কারা তার এই ঘটনার সাথে জড়িত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফাঁকা বুলি দিয়ে আওয়ামী লীগকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বুয়েট অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচনে সহায়ক সরকারের যে রূপরেখা দেয়া হয়েছে তা উদ্ভট উল্লেখ করে তিনি বলেন, এ দাবি জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগকে এইসব ফাঁকা বুলি দিয়ে বিভ্রান্ত করবেন বাংলাদেশের জনগণকে, সেই দিন চলে গেছে বেগম জিয়া। বেগম জিয়া আপনাকে বলতে চাই, খালেদা মার্কা 15 ফেব্রুয়ারির ভুয়া নির্বাচনের, প্রহসনের নির্বাচনের দিন শেষ হয়ে গেছে। গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের বিধান নেই।
সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বাজেটের মাধ্যমে জনগণের উপর অযৌক্তিক করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায়, বিশেষ করে ভারতের তুলনায় বাংলাদেশের প্রকল্পগুলোর ব্যয় 5 থেকে 9 গুণ বেশি। এর ফলে প্রশ্ন উঠেছে অস্বচ্ছতা ও দুর্নীতি। এসব বিষয়ে মিডিয়াতে প্রশ্ন উঠল, সরকার আজ পর্যন্ত খোলামেলাভাবে হিসাব কষে দেখাননি কেন প্রকল্প ব্যয় এত বেশি। এই সকল মেগা প্রকল্পে যে মেগা চুরি হচ্ছে তা এখন সর্বজনবিদিত। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির 15 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির বিডিএ সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে রাজধানীর জুড়ে সক্রিয় হয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা, এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন তারা। এরই ধারাবাহিকতায় রাজধানীর জুরাইন, মগবাজার, ফকিরাপুল ও মৌচাক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ বলছে, রমজানে ইফতার খাওয়ানোর নামে খাবারের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে এই অপরাধ কর্মকাণ্ড পরিচালিত করত চক্রটি। এবারের ঈদে এমন আরও চক্র মাঠে সক্রিয় আছে বলে জানানো হয়েছে। এ চক্রের সদস্যদের বিরুদ্ধে সচেতন থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। বাসের ড্রাইভার যারা, হেল্পার যারা, তাদেরকে বলে দেওয়া যে বাসের ভিতরে কোনো প্রকার খাদ্য সামগ্রী, হকার্স সামগ্রী বিক্রি না করে। এবং আরো আমরা সচেতন করতে চাই যে খাবার দ্রব্য, বিশেষ করে খাবার জাতীয় জিনিস যেন বাইরে থেকে, খোলা মার্কেট থেকে না কিনে। 90 জেএমবির সারোয়ার তামিম গ্রুপের শুরা সদস্য সহ 2 জনকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান একথা জানান। তিনি বলেন, শনিবার রাতে রূপগঞ্জের একটি বাড়ি থেকে এই 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি ও বেশ কিছু জিহাদি বই পাওয়া যায়। গ্রেফতার 2 জনের মধ্যে ইমরান আহমেদ 90 জেএমবির শুরা সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির এবং অন্যজন তার সহযোগী শামীম মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার কথা সে স্বীকার করেছে এবং যে সকল দ্রব্যাদি এখানে উদ্ধার করা হয়েছে এগুলি তার ফ্যাক্টরি এবং বাসাতে অভিযান পরিচালনা করে এগুলি উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে কেন্দ্রীয় দায়াদ বিষয়ক কমিটির একজন শুরা সদস্য। ঢাকা মহানগর পশ্চিম, গুলশান, বনানী এবং মিরপুর যে এলাকাটা আছে, বিভিন্ন এলাকায় ভাগ করা, এটার দাওয়াতি শাখার আমির হিসেবে সে বর্তমানে কাজ করছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 26 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ 48 বারের মতো পেছানো। আজ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম নতুন দিন ধার্য করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। খুনের পর রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যুবলীগ নেতা নয়ন হত্যার প্রতিবাদ ও বসতি স্থাপনকারীদের গণগ্রেফতার বন্ধ সহ কয়েকটি দাবিতে রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। বান্দরবানে পালন করা হয় আধা বেলা। রাঙামাটিতে হরতালের কারণে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ যান চলাচলও। এতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। খোলেনি দোকানপাটও। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে বান্দরবানেও হরতালের কারণে দুপুর পর্যন্ত বন্ধ ছিল দূরপাল্লার বাস সহ সব ধরনের যান চলাচল। তবে শহরের ভেতরে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। দুপুরের সময়ে আরো থাকছে, ব্রিটেনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ব্রেক্সিট আলোচনায় জটিলতার আশঙ্কা রাজনীতিবিদদের। আবারও আগাম নির্বাচনের সম্ভাবনা। যে কোনো ধরনের আমানতের ওপর আবগারি শুল্ক থাকা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নররা। তাদের মতে এর ফলে স্বল্প আয়ের মানুষের মাঝে সঞ্চয় প্রবণতা কমার পাশাপাশি
ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক উৎসে অর্থ চলে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এদিকে ক্ষুদ্র আমানতের ওপর থেকে বিদ্যমান আবগারি শুল্কও তুলে দেওয়ার দাবি ক্ষুদ্র আমানতকারীদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার 5 থেকে 6% মধ্যে। সঞ্চয়পত্রের সুদের হার কমানোরও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। এই অবস্থায় বাজেট প্রস্তাবনায় ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 800 টাকার করার প্রস্তাব অনেকটা গোদের উপর বিস্ফোরণের মতোই মনে করছেন ক্ষুদ্র আমানতকারীরা। নতুন প্রস্তাবনা কার্যকর হলে বছরে যে কোনো সময়ে অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার উপরে জমা হলে আবগারি শুল্ক বাবদ 800 টাকা কেটে নেবে সরকার। 4.5% সুদ হারে সঞ্চয় হিসেবে গ্রাহক সুদসহ পাবেন বছর শেষে 1,04,500 টাকা। সুদের উপর 15% হারে ভ্যাট ও সার্ভিস চার্জ কাটার পর 5.5% মুদ্রাস্ফীতি ধরলে বছরের শুরুতে রাখা 1 লক্ষ টাকার বছর শেষে প্রকৃত মূল্যমান দাঁড়াবে 97,025 টাকা। এই জিনিসটা অতিরিক্ত করে ফেলছে 800 টাকা। যারা 1 লাখ টাকা থয় এরা তো সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, আর যারা নাকি ধরেন কোটি কোটি টাকা থয় ওদের জন্য তো এটা কোনো এফেক্ট না। এইটার সমালোচনা আমাদের হচ্ছে, এটা কিন্তু ওনার উচিত হয় নাই। 1 লাখ টাকা থেকে 800 টাকা যদি কেটে নেয় তাহলে এটা মাথায় বাড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। সাধারণত মাদক বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্যের উপর আরোপ করা হয় আবগারি শুল্ক। অর্থনীতির পরিভাষায় সিনট্যাক্স বা পাপকর হিসেবে পরিচিত এই আবগারি শুল্ক ব্যাংক আমানতের উপর রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। 800 থেকে 500 টাকা করবে এটা মোটেও না, এটা শূন্য করতে হবে সোজাসুজি, এটা কোনো যৌক্তিকতা নাই। এই ধরনের ডিপোজিটের উপর আবগারি শুল্ক হয় না। আবগারি শুল্কটা সাধারণত কোনো জিনিসের বাড়িত করার জন্য হয়, মদ, গাঁজা, সিগারেট। আপনার একটা টাকা যখন কোনো কারণ ছাড়াই যদি দেখে যে কমে যাচ্ছে, ঠিক থাকলেও হতো, কমে যেত স্বাভাবিক লোকজন রিঅ্যাক্ট করবে, সঞ্চয় বাড়াবো, এটার উপর নেতিবাচক প্রভাব। আর এইদিকে হবে কি, যাদের অল্প সঞ্চয় তারা ওই সমিতির দিকে ঝুঁকে পড়বে। ক্ষুদ্র আমানতকারীর কথা মাথায় রেখে এই শুল্ক 3 লক্ষ টাকার চেয়ে বেশি আমানতের উপর খুব বেশি টাকা নয়। এইটাকে বাড়ানোর ফলে খুব ক্ষতিগ্রস্ত হবেন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত। এর ফলে যদি ব্যাংকিং ব্যবস্থা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। চলমান যে আবগারি শুল্কটা আছে সেটা 3 লক্ষ টাকা ডিপোজিট পর্যন্ত রহিত করা দরকার। আমি একটি বাজেট প্রণয়ন। স্বাধীনতার পর থেকে ব্যাংক আমানতের উপর 6 বার আবগারি শুল্ক বাড়ানো হলেও এখন পর্যন্ত মাত্র 2 বার বাজেট বক্তৃতায় তা উল্লেখ করা হয়েছে। 6,06,000। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম রফতানি নিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন রাজশাহীর বাগান মালিকরা। চলতি মৌসুমে তাদের কাছ থেকে কোনো আম নেননি রফতানিকারকরা। এছাড়া রফতানিযোগ্য আমের দাম নির্ধারণ না করায় এবার বড় ধরনের লোকসানের শঙ্কা বাগান মালিকদের। অবশ্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় ব্যবসায়ী নেতাদের। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। চলতি মৌসুমে রাজশাহীর 4 উপজেলায় 150 বাগানে ফ্রুট ব্যাগে 550 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রপ্তানি সমন্বয়কদের সাথে বাগানীদের চুক্তি ভিত্তিতে মৌসুম জুড়ে নানা জাতের রপ্তানি মানের আম উৎপাদন শুরু হয়। বাগানীরা জানান, চুক্তি অনুসারে 28 মে থেকে 1 জুন রপ্তানি সমন্বয়কদের বাগান পরিদর্শন শেষে আমের মূল্য নির্ধারণ ও প্রতিদিনের আম রপ্তানি চাহিদা দেওয়ার কথা। কিন্তু সময় শেষে সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের অনুপস্থিতি ও আমের মূল্য নির্ধারণ না হওয়ায় গাছে পেকেই পড়ে যাচ্ছে রপ্তানি মানের আম। লাভ তো দূরের কথা, বাগান মালিকদের অতিরিক্ত বিনিয়োগও ভেস্তে যেতে বসেছে। আম সব পেকে পড়ে যাচ্ছে, এগুলো পাকে আম যদি পড়ে যায় তাহলে আমাদের জন্য তো অনেক লস। আমের ম্যাচুরিটি এসে গেছে, ধরে রাখার সম্ভাবনা নেই। যতগুলো শর্ত পূরণ করে আমাদের এই আমটা তৈরি করতে হয়েছে। যদি সত্যি আরো একটু দেরি হয় অথবা এক্সপোর্ট না হয়, এই ব্যয় রিকভারির আর সুযোগ কৃষকের থাকবে না। কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আম করেছিস, তাদের উচিত আম নিয়ে যাওয়া। ফল গবেষকরা বলছেন, সঠিক সময়ে আম সংগ্রহ ও রপ্তানি করতে না পারলে ফ্রুট ব্যাগের আম চাষে আগ্রহ হারাবে বাগান মালিকরা। রপ্তানিকারকরা যদি একটু সময় মতো বা একটু আগে থেকেই এই প্রসেসটা কমপ্লিট করে যদি আমগুলো দেশের বাইরে পাঠানো সুযোগ করে দিত তাহলে নিশ্চিত এই এলাকার কৃষক ভাইরা অনেক লাভবান হতেন। রপ্তানি জটিলতার বিষয়ে বাগান মালিকরা আনুষ্ঠানিকভাবে তাদের জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই ব্যবসায়ী নেতা। আম চাষি বা আম ব্যবসায়ী
কোনো সহযোগিতা আমাদের চাই। আমরা দেখে যেতে হবে যে কি কি সমস্যা আছে চিহ্নিত করে যে যে সমস্যাগুলো যদি থাকে সেই সমস্যাগুলো দূরীকরণ করে আমরা অবশ্যই এক্সপোর্ট করতে পারবো। জেলা ফল গবেষণা কেন্দ্র ও বাগান মালিকদের সংগঠনগুলোর দেয়া তথ্য মতে এবছর অধিক প্রচলিত 50টি জাতের আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে 46 প্রজাতির আম পেকেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ঈদ উল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত সকাল 9:30টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। যদি ওয়েদার ভালো থাকে জাতীয় ঈদগাহ, আর যদি তা না থাকে তাহলে বাইতুল মোকাররম সকাল 8:30টায় প্রথম জামাত। আর ওয়েদার খারাপ থাকলে একটু এদিক সেদিক হইতে পারে। নিরাপত্তার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে খুব সজাগ রাখছি এবং আমরা নিজেরা নজরদারি করব। আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, বাকি আল্লাহর ইচ্ছা। রমজানের মাঝামাঝি পর্যন্ত সময়কে থান কাপড় বিক্রির মৌসুম বলে থাকেন বিক্রেতারা। এবছর সে সময় অতিক্রম করলেও বিক্রি বাট্টা নিয়ে সন্তুষ্ট নন তারা। যদিও ক্রেতারা বলছেন পছন্দের ডিজাইনে পোশাক বানাতে তাদের ভরসা থান কাপড়ের দোকানগুলোই। ঈদ কেনাকাটায় থান কাপড়ের দোকান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বিথি হক। ক্যামেরায় ছিলেন পাভেল আমিন। পছন্দের রং বিন্যাস, কাপড়ের মান আর ধরন মিলিয়ে নিজের ডিজাইনের জামা গায়ে তোলার আগ্রহ সব বয়সী নারীদের। শেষ মুহূর্তে তাই ছুটছেন থান কাপড়ের দোকানে। নিজেদের পছন্দ মতো ডিজাইন করা যায় গজ কাপড় নতুন আসছে, বেশ কালারফুল, ভালো লাগলো। রেডিমেড বা আনস্টিচ 3 পিসের চেয়ে দামে ও মানে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের পছন্দ এসব থান কাপড়। যেগুলো আমরা গজ কাপড় কিনি ওইগুলো টেকসই অনেকদিন থাকে, 3 পিস যেটা থাকে না। সালোয়ার বা ওড়না এগুলো দেখা যাচ্ছে ওড়না ভালো লাগতেছে না, বা 3 পিস মানে জামা কাপড়টা ভালো লাগতেছে, এখানে একটু কম পাওয়া যায় অন্যান্য বড় শপিং মল থেকে। কিন্তু বিক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে তোলা কাপড়ের সিংহভাগই এখনো অবিকৃত। বাজারে ফ্যাশন হাউসগুলোর দাপটে থান কাপড়ে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। 25 লক্ষ টাকার মাল ইন্ডিয়া থেকে আসছে, কিন্তু তার 20% মালও আমরা বিক্রি করতে পারিনি। অন্যান্য বছর দেখেছেন এই সময় আমাদের আর কি প্রচন্ড ভিড় থাকে। আজকে মোটামুটি এখন পর্যন্ত নিরিবিলির মধ্যেই আছি আমরা। যে কোনো বছরের তুলনায় এবার কেনা বেচার অবস্থা বেশ শোচনীয়, এমন দাবিও বিক্রেতাদের। কাঙ্ক্ষিত সময় পার হয়ে গেলেও এখনো তারা দেখা পাননি তাদের প্রত্যাশিত ক্রেতা দর্শনার্থীদের। তবে সময় চলে গেলেও তারা এখনো প্রত্যাশা করছেন আগামী দিনগুলোতে হয়তো ক্রেতা কিছুটা বাড়বে, কমে আসবে ক্ষতির অঙ্ক। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ না হওয়ায় এবং দক্ষ শ্রমিক কর্মকর্তারা অবসরে চলে যাওয়ায় শূন্যতা সৃষ্টি হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। চাহিদার তুলনায় মাত্র 38% লোকবল নিয়ে কোনো রকমে চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রেলওয়ে কারখানাটি। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দিলে অচিরেই কারখানাটি বন্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সৈয়দপুর থেকে শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় সৈয়দপুর রেলওয়ে কারখানার 29টি শপে কর্মব্যস্ত সময় কাটত প্রায় 8,000। বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম এই কারখানাটিতে তার উল্টো চিত্র। খোঁজ নিয়ে জানা যাচ্ছে 70-এর দশকে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই চাকরির মেয়াদ শেষ পর্যায়ে। অবসরে চলে যাচ্ছেন অনেক দক্ষ শ্রমিক কর্মকর্তা। সেই তুলনায় নতুন জনবল নিয়োগ না দেওয়ায় কারখানাটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি জনবল সংকটে কোটি টাকার নতুন যন্ত্রপাতি কেনা হলেও তা অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই শপে আমরা ছিলাম 400 জন লোক, কারণ বর্তমান প্রায় 60 জন লোক। এই 60 জন লোক দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। লোকবল অনেক রিটায়ার হয়ে গেছে, এই জন্য নতুন মেশিনে কাজ করার জন্য সম্ভব হচ্ছে না। কাজ শিখামু কোনো লোককে, সেই লোক আমাদের এখানে কোনো রিক্রুট নাই। আগামীতে পর্যায়ক্রমে শ্রমিকরা অবসরে যাওয়ার ফলে এই কারখানাটি আস্তে আস্তে বন্ধের দিকে এগিয়ে যাবে। আমরা মনে করি এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। অবশ্য রেলওয়ে কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান জনবল সংকট নিরসনের চেষ্টা চলছে। নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, কিছু নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ আছে। সেই নিয়োগ প্রক্রিয়াগুলো যদি দ্রুত নিয়োগ প্রদান করা সম্ভব হয়, তাহলে আমি মনে করি যে আমাদের যে অভিজ্ঞ
দক্ষ জনবল যেটা চলে যাবে, রিটায়ারমেন্টে চলে যাবে, তারা যাওয়ার আগেই কিন্তু তাদের কাছ থেকে কাজগুলো শিখে নিতে পারবে। 1970 সালে 110 একর জমির উপর স্থাপিত সৈয়দপুর রেলওয়ে কারখানায় 2834টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন 1100 জন। সময় সংবাদ, নীলফামারী। দেশের বাইরের খবর। সমর্থন বাড়াতে ব্রিটেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে ফল হয়েছে উল্টো। বরং আগের চেয়ে 12টি আসন কম নিয়ে অন্য দলের সমর্থনে ব্রিটেনে এবার সরকার গঠন করতে হচ্ছে থেরেসা মেকে। আর তাই ব্রেক্সিট প্রক্রিয়ায় নানা জটিলতার আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। এই পরিস্থিতিতে আবারও আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ধারণা করা হয়েছিল ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের পরেই ব্রেক্সিট প্রক্রিয়া গতি পাবে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কনজারভেটিভ সরকারের জন্য ব্রিটেন ইউরোপের দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। পুরো জাতি উনাকে একটা ঐক্যবদ্ধ মেসেজ দেবে, উনার হাত স্ট্রং স্টেবল লিডারশিপ পাবেন, একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং উনার ইন্টারেস্ট ছিল 2/3 হয়তো পেয়ে যেতে পারে। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে পুরো উল্টো ঘটেছে, যার কারণে প্রতিটা পদক্ষেপে ব্রেক্সিটের ব্যাপারে থেরেসা মেকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। জোটবদ্ধ হওয়ায় ব্রেক্সিট আলোচনায় জটিলতার আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। এছাড়া দুর্বল সরকারের অধীনে দেশ পরিচালনার ঝুঁকিও রয়েছে যুক্তরাজ্যের সামনে। রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং অর্থনৈতিক সর্বোপরি ব্রেক্সিট আলোচনায় যে বঙ্গুর রাজনৈতিক শক্তি নিয়ে যে সরকার যাবে, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ব্রিটেনের জন্য ফলাফল আসবে না, এটা নিশ্চিত। তবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সমর্থনে সরকার গঠনের কারণে আবারও আগাম নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন কনজারভেটিভ দলের এই নেতা। গভর্নমেন্ট যেহেতু একটা অঞ্চল ভিত্তিক পার্টিকে নিয়ে গঠন করা হয়েছে, তো তাদের পলিসিগত ডিফারেন্স থাকতেই পারে। আর যখন এটা পলিসির ডিফারেন্স হয়ে যাবে, একটা বিগ অপরচুনিটি আছে হয়তো ইলেকশন হওয়ার সম্ভাবনা, মধ্যবর্তী নির্বাচন। আগামী 19 জুন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট আলোচনা শুরু হতে যাচ্ছে। এই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাজ্যের হাতে 2019 সালের মার্চ পর্যন্ত সময় রয়েছে। থেরেসা মে হয়তো ভেবেছিলেন এই নির্বাচনের মাধ্যমে ব্রেক্সিট ইস্যুতে নিজের অবস্থানটাকে আরো শক্তিশালী করে তুলবেন। সেটিতে হলো না, বরং নিজের নেতৃত্ব নিয়ে সৃষ্টি হয়েছে জটিল সমীকরণ। ব্রেক্সিট ইস্যুতে দর কষাকষির পাশাপাশি নিজের টিকে থাকার লড়াইটিও এখন নতুন চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে লাগাতার বন্ধের ঘোষণা দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার থেকে রাজ্যের পার্বত্য অঞ্চলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সব কার্যালয়, ব্যাংক ও ডাকঘর বন্ধের আওতায় থাকবে বলে জানিয়েছে নেতারা। তবে এই কর্মসূচি কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফরকালে জনমুক্তি মোর্চার নেতাকর্মীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাস ব্যবহারের পর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় বহু পর্যটক দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। এছাড়া আটকে পড়া পর্যটকরা ধীরে ধীরে সমতলে সরে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এতে জিতলেই দুই দলের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার। এমন ম্যাচে দুই দলই জয়ের ব্যাপারে আপোষহীন। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। ভারত পাকিস্তান দ্বৈরথ ক্রিকেট বিশ্বের সুপার ক্লাসিকো, কিন্তু সময়ের আবর্তে এই ম্যাচটি এখন পানসে। ক্রিকেটের এই ঐতিহাসিক লড়াই থেকে এবার দৃষ্টি ফেরানো যাক র্যাঙ্কিং এর শীর্ষ দুই দলের দিকে, যাদের মধ্যে এক দলের সামনে চ্যালেঞ্জ চোকার্স অপবাদ ঘোচানোর, আর অন্য দলের তো সম্ভ্রম রক্ষার লড়াই। অথচ আসর শুরুর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্টদের তালিকায় প্রথম দিকে ছিল ভারত। পাকিস্তানকে হারিয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। তবে তারপরই মুদ্রার উল্টো পিঠ দেখে কোহলির দল বিশাল সংগ্রহ করেও শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয় টিম ইন্ডিয়াকে। তাই কিনা ভারত এখন শঙ্কায় আসর থেকে ছিটকে পড়ার।
প্রতিপক্ষ হিসেবে নিঃসন্দেহে বেশ শক্ত দল দক্ষিণ আফ্রিকা, তবে ওভালে টিম ইন্ডিয়াকে লড়তে হবে স্নায়ুচাপের বিপক্ষেও। এমন পরিস্থিতিতে দলের ব্যাটসম্যানরা আলোর দুটি ছড়ালেও চিন্তার নাম বোলিং বিভাগ। সেখানে শক্তি বৃদ্ধি করতে এই ম্যাচে দেখা যেতে পারে রবিচন্দ্র অশ্বিনকে। এজন্য হয়তো জায়গা ছাড়তে হবে রবীন্দ্র জাদেজাকে। ক্রিকেট যদি হয় একটি উপন্যাস, তাহলে সেখানে ট্র্যাজেডির অংশ বলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। সারা বছর যাদের ব্যাটে বলে রচিত হয় ক্রিকেট কাব্য, বড় কোনো আসর আসলেই তারাই কিনা বনে যান পার্শ্ব চরিত্র। এই আসরেও যেন তাদের তাড়া করছে অশুভ সেই ছায়া। নইলে প্রথম ম্যাচ এমন দাপুটে জয়ের পর খর্বশক্তির পাকিস্তানের বিপক্ষে এমনিতেই কি ধরাশায়ী হয় দক্ষিণ আফ্রিকা? চোকার্স অপয়া এই অপবাদটিকে একবারই বুড়ো আঙ্গুল দেখাতে পেরেছিল প্রোটিয়ারা। তবে সেটিও আজ হতে প্রায় 2 দশক আগের স্মৃতিকথা। 1998 সালের পর পেরিয়েছে আরো 6টি আসর। এবার বদলাতে হবে ইতিহাস। মনস্তাত্ত্বিক লড়াই জিতলে সেটা তো পারারই কথা র্যাঙ্কিং এর 1 নম্বর দলটির। এসএম ইকবাল, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মূল সড়কে বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে হিউম্যান হলার। বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। যাত্রী স্বার্থের অজুহাত কর্তৃপক্ষের। মোশতাক জিয়ার চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কারামুক্তি দিবসে শেখ হাসিনা বললেন, বিএনপি লুটেরা দল, তাদের উপর জনগণের আস্থা নেই। ঘূর্ণিঝড় মোরাই বঙ্গোপসাগরে নিখোঁজ 70 জেলের সন্ধান মেলেনি এখনো। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। সহায়তার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। চলতি মৌসুমে রাজশাহীর কোনো আম নেননি রফতানিকারকরা। গাছেই পেকে নষ্ট হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম। লোকসানের শঙ্কায় দিশেহারা বাগান মালিকরা। এবং সৌদি আরবের দাম্মামে পুলিশ ও শিয়া বিদ্রোহীদের গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত, আহত 1। নিহতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাতম। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।